হাই মাই স্টুডেন্ট, আজকে আমরা এসসি 7 এবং 8-এর যে অংশটুকু রয়ে গেছিলো আমরা ডিটেলসে আমরা শিখে নেব। ঠিক আছে, প্রথম প্রশ্ন ওটা কী আছে দেখে নাও। কী আছে না, যে বিক্রিয়ার হার ধ্রুবকের একক মোল পার লিটার পার সেকেন্ড, সেই বিক্রিয়ার কম কত। আমি কিন্তু এর মাধ্যমে ডেরিভেশনটা মোটামুটি শিখিয়ে দিচ্ছি যে কী করে এটা করতে হয়, আর এরকম টাইপের যা যা প্রশ্ন হবে আই থিঙ্ক তোমরা পেরে যাবে। কীরকম করে দেখো, আমরা কি জানি, ধরো একটা রিয়াকশান এ থেকে এস, আমার এটা খুব প্রিয় জিনিস তাই আমি এটা লিখলাম, এ থেকে এস, এ লেখাটা আমার প্রিয়। আচ্ছা, তাহলে কি মাইনাস ডিএ বাই ডিটি সমান কে এ টু দি পাওয়ার এন দিয়ে লিখি, তাই তো। ধরো আমি জানি না কত ওটা, সেটা জানি না, বললাম এন। আচ্ছা, মাইনাস কেন আসে প্রশ্ন। ধরো বিক্রিয়া শুরু যখন হয়নি তখন ওটা কত থাকে, 100% থাকে, ধীরে ধীরে কমে যায়। ধরো কিছু সময় 10 মিনিট পর বললাম আমি 60%, ধরো 100% ছিল, হয়ে গেল 60%। তাহলে পার্থক্য কত হচ্ছে, আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, মানে 60 মাইনাস 100, দেখো তো কত আসছে, -40, এই জন্য মাইনাসটা আসে। আচ্ছা, ধরো এটা কিন্তু রিয়াক্টেন্টের সাপেক্ষে ভাবলাম, যদি প্রোডাক্টের সাপেক্ষে ভাবতাম মানে এটা কি, ধরো যখন বিক্রিয়া শুরু হয়নি তখন প্রোডাক্ট কত ছিল, কিছু তৈরি হয়নি, তখন 0 ছিল। কিছুটা সময় পর তৈরি হচ্ছে কত, ধরো 20% তৈরি হচ্ছে। যদি ডিফারেন্স করো 20 মাইনাস 0 কত হচ্ছে 20, প্লাসেই তো পাচ্ছি। তাহলে প্রোডাক্টের সাপেক্ষে ভাবলে হতো প্লাস, রিয়াক্টেন্টের সাপেক্ষে ভাবলে হয় মাইনাস। এটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কি জানি, ধরো পার্থক্য হোক, যাই হোক, ডি মানে তো খুব ছোটো পার্থক্য হোক, আমরা গাঢ়ত্বের একক কী জানি, কনসেন্ট্রেশনের একক মোল পার লিটার। তাহলে বসাচ্ছি মোল পার লিটার মানে ইনভার্স। আচ্ছা, ডিটি মানে সময়ের একক কী হয়, আমরা সেকেন্ডই ধরে নিই, সেকেন্ড। আচ্ছা, কে আর বললাম গাঢ়ত্বের একক কী, তোমরা শিখে গেছো মোল পার লিটার টু দি পাওয়ার এন। আচ্ছা, দেখো তো কিছু নেই, মানে কত আছে, 1 আছে, উপরে উঠলে -1, তাহলে মোল পার লিটার সেকেন্ড ইনভার্স 1 কে। আচ্ছা, এবার কি মোল পার লিটার টু দি পাওয়ার এন, এটুকু ক্লিয়ার। একটু ঘুরিয়ে লিখো তো, মানে কি লিখবো, কে মোল পার লিটার টু দি পাওয়ার এন সমান কি আছে, মোল পার লিটার সেকেন্ড ইনভার্স। আচ্ছা, এইটা পাশে কী আছে, গুণ আছে, তাহলে কে সমান বার করলে কি হবে, মোল পার লিটার বাই মোল পার লিটার টু দি পাওয়ার এন। আচ্ছা, এখানে কিছু নেই, মানে কত আছে দেখো তো, 1 আছে, আর এখানে প্লাস আছে, উপরে উঠলে কী হয়ে যাবে মাইনাস, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। আচ্ছা, কিন্তু এখানে দেখো তো হার ধ্রুবক, মানে কে এর মান কী দিয়ে আছে দেখো তো, মোল পার লিটার সেকেন্ড ইনভার্স। তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে আমরা ওটা সমান করে দেবো, কী সমান করব, মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। মানে আমরা অ্যাকচুয়ালি যেটা বার করলাম সেটা প্রশ্নে প্রদত্ত এককের সঙ্গে সমান করব। আচ্ছা, দেখো তো কিছু নেই, মানে কত আছে, এখানে 1 আছে, তাহলে সেকেন্ড ইনভার্স ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি এটার মাথায় 1, এটার মাথায় 1 মাইনাস এন, তাহলে লিখবো কি, দুপাশে যেহেতু বেস একই তাহলে সমান করে দেবো, সূচকের মতো কেস। আচ্ছা, ঘুরি লিখো তো, কী লিখবে, আচ্ছা 1 মাইনাস এন সমান 1 লিখতেই পারো, এটা +1, এ পাশে এলে -1, তাহলে 1 মাইনাস 1, এটা মাইনাস ছিল পাশে গেলে প্লাস, তাহলে 0 সমান এন, তাহলে এনটা কত হয়ে যাচ্ছে 0, বুঝতে পারলে। তাহলে এটা কত কি রিয়াকশান না, কত কম, বিক্রিয়ার কম কত হচ্ছে 0, বুঝতে পারলে। সক্রিয়করণ শক্তি বলতে কি বোঝো, কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি বলতে কি বোঝো। ধরো এটা একটু বাস্তব উদাহরণ দিয়ে ভাবো, ধরো তোমার কোনো কিছু কাজ করার ইচ্ছা আছে কিন্তু মোটিভেশন পাচ্ছ না যে কী করে করবো। ধরো এক্সারসাইজ করবে এটা ভাবছো, কিন্তু প্রতিদিন সকালবেলা হলে একটু ঘুমিয়ে পড়ি,
এরকম কেস, মানে তুমি চাচ্ছ কেউ একটা মোটিভেট করে আমায় তুলে দিক, তাই তো। তো ওটা ধরো আমরা বললাম মোটামুটি ধরো এটা আমি তাপ দেয় এক্সোথার্মিক বা তাপ এক্সোথার্মিক তাপ দায়ী এক্সোথার্মিক বিক্রিয়া ক্ষেত্রে দেখছি। ধরো সাপোজ ধরো না তোমাদের এক্সোথার্মিক এন্ডোথার্মিক ভাব এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক ভাবা দরকার নেই, ভাবো এরকম একটা কেস। ধরো এই জায়গায় আমাকে ফার্স্ট নিয়ে গেলেই আমি এই জায়গায় ছিলাম, আমাকে যদি কেউ অ্যাক্টিভেট করে এখানে নিয়ে যায় তাহলে আমি চট করে এই জায়গায় চলে যেতে পারবো, কিন্তু আমাকে এইটুকুটা কেউ এনার্জি দিতে হবে। ধরো বললাম আমার কাছে ছিল ধরো 20 জুল এনার্জি ছিল, কিন্তু এখানে যেতে আমার লাগছে ধরো 120 জুল, তাহলে কতটা জুল এনার্জি দিতে হচ্ছে আমার এখানে 100 জুল এনার্জি দিতে হচ্ছে, তবেই আমি এই জায়গায় পৌঁছতে পারবো, তারপর রিয়াকশান করতে পারবো। ঠিক আছে, মানে আমার কাছে 20 জুল ছিল কিন্তু আমার দরকার কত 120, তবেই আমি রিয়াকশান করতে পারবো, তবে আমি প্রোডাক্টটা তৈরি করতে পারবো। তাহলে ব্যাপারটা কি, ওটা শক্তি সাথে কি প্লট করছি, বিক্রিয়ার অগ্রগতি বা সময় প্লট করছি, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে কীরকম হচ্ছে কেসটা, এই যে এই পরিমাণ আমাকে শক্তি দিতে হচ্ছে, কত শক্তি দিতে হচ্ছে ওটা না 100 জুল দিতে হচ্ছে, এটাই হচ্ছে কি আমার অ্যাক্টিভেশন এনার্জি। ভাব কী করে বলবো না, কোনো বিক্রিয়ক অণুগুলির তার গড় গতিশক্তির অধিক সর্বনিম্ন যে পরিমাণ শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে ওঠে এবং বিক্রিয়া সম্পাদনের জন্য সক্রিয় হয়ে ওঠে, ঠিক আছে, ওটাই হচ্ছে কি সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। বুঝতে পারলি যে আমি নিজে থেকে চাচ্ছিলাম না, যখনই না কেউ আমাকে মোটিভেট করলো তারপরে আমি অ্যাক্টিভেট হয়ে গেলাম, তো কাজটা করে দিলাম। বুঝতে পারলে কেসটা, ঠিক আছে। এবার নেক্সট কি, ছন্দ প্রথম ক্রম বিক্রিয়া বলতে কি, ছন্দ মানে সিউডো, মানে ফার্স্ট অর্ডার নয় কিন্তু দেখাচ্ছে ফার্স্ট অর্ডার, মানে দেখাবে ফার্স্ট অর্ডারের মতো, ঠিক আছে। এরকম কেস, ধরো এটা এরকম কেস ডিটেলসে বলে দিই। হাইড্রোলিসিস অফ সুক্রোজের আদ্র বিলেশন, হাইড্রোলিসিস অফ সুক্রোজ মানে কি, সুক্রোজের সংকেত কি C12H22O11, এটা অ্যাকুয়াস মানে জলীয়, এর সঙ্গে ওয়াটার লিকুইড নিচ্ছি আর অ্যাসিডের উপস্থিতিতে করা হচ্ছে। আচ্ছা, করলে কি হয়, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ প্লাস C6H12O6 ফ্রুক্টোজ, ঠিক আছে। আচ্ছা, আমি ভাববো কি এই তো রিয়াক্টেন্ট, এটাও রিয়াক্টেন্ট, তাহলে বিক্রিয়ার হার, রেট অফ দ্য রিয়াকশন, বিক্রিয়া হার কে C12H22O11 H2O, এটা তাহলে এর মাথাও এক, তুমি ভাববে এর কত অর্ডার হওয়ার কথা, 2 অর্ডার হওয়ার কথা, কিন্তু 2 অর্ডার হচ্ছে না, কম হচ্ছে না, কিন্তু কত হচ্ছে, ওটা হচ্ছে এটা কে ড্যাশ C12H22O11। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ আমি কি করলাম, কে আর H2O এর কনসেন্ট্রেশনটাকে আমি কি করে দিলাম, কে ড্যাশ দিয়ে দিলাম। কেন, ধরো সুক্রোজের পরিমাণটা কম, মানে চিনিটা দিচ্ছ কম, অ্যাসিড দ্রবণের মধ্যে ওই মানে অ্যাসিডের যদিও মানে বস্তুতে করা হচ্ছে, ওর মধ্যে জলের পরিমাণটা অনেকটা বেশি আছে, তাহলে জলের পরিমাণ যদি বেশি থাকে, সুক্রোজের পরিমাণটা কম থাকে, তাহলে আমি নেগলেক্ট করতে পারি যে জলের পরিমাণ যতই, যদি জল ধরো আমি 1 বালতি জলের মধ্যে 2-4 ফোঁটা জল অ্যাড করলাম, তাহলে কি আমার কিছু বাড়লো, কিছু লেভেলটা কি বাড়লো, মোটামুটি নেগলেক্ট করতেই পারি, সেরকম কেস, তাহলে নেগলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছি 1, ক্লিয়ার। মানে ছদ্মবেশ ওটা বলে না যে ওর অ্যাকচুয়ালি ওটা নয় কিন্তু দেখাচ্ছে ওইটা, বুঝতে পারলে কেসটা, ওরকম, ক্লিয়ার। তাহলে বলবে এটা কি, যেসব বিক্রিয়ার হার মানে বিক্রিয়াতে অনেকগুলি বিক্রিয়ক উপস্থিত থাকলেও বিক্রিয়া হারে কিন্তু একটি মাত্রই বিক্রিয়ক উপস্থিত থাকে, তাই তো, সেটাই হচ্ছে কি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। ব্যাপারটা বুঝতে পারলে তোমরা ভাষাতে লিখতে পারবে। আচ্ছা, আমি বাকিগুলো করার জন্য এই যেমন এইগুলোকে ভালো করে ডিটেলসে বলার জন্য বলছি, ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এবার ধরো কি বলা আছে, দেখাও যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু
বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে। প্রারম্ভিক গাঢ়ত্ব মানে কি, ধরো একটা বিক্রিয়া এ থেকে এস হচ্ছে। আচ্ছা, এই বিক্রিয়কের যখন বিক্রিয়াটা শুরু হয়নি তখন নিশ্চয়ই গাঢ়ত্ব অনেকটাই ছিল। কত ছিল, ধরো 100% ধরে নিচ্ছি। কত ছিল, 100%। শুরু হয়নি তাহলে রিঅ্যাক্টেড শেষই হয়নি। আচ্ছা, ধরো কিছুটা সময় পর হয়ে গেল 80% হয়ে গেছে। আচ্ছা, তাহলে পড়ে আছে কত পার্সেন্ট, তাহলে কী করে করবো, 100 - 80 = 20%। এটাকে আমরা বলি প্রাথমিক গাঢ়ত্ব, এটাকে A0 দিয়ে লিখি। এটা আমরা বলি এক্স, যতটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে সেটাকে কী দিয়ে বলি, মানে বিক্রিয়া যত পদার্থ তৈরি হয়েছে সেটাকে বলি এক্স। আর তাহলে নিশ্চয়ই 100 জায়গায় কী লিখবো, আর এটাকে আমরা বলি এটি। কোনটাকে, যতটা পরিমাণ প্রোডাক্ট আর পড়ে আছে ওটাকে বলি কি, এটি। আচ্ছা, তাহলে এটি সমান লিখতে পারি A0 - X, তাই তো? কেন না, A0 মানে কত, 100 মানে A0, আর কতটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, এক্স পরিমাণ। তো একটু আগেই শিখলাম যে রিঅ্যাক্ট্যান্ট ধীরে ধীরে কমে যায়। তো আমি যদি রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে লিখি, কমে যাচ্ছে, মানে মাইনাসে হবে, কারণ ধরো কমে যাচ্ছে। তো ধরো 100 থেকে হয়ে যাচ্ছে কত, 80 হয়ে গেল বললাম কিছুক্ষণ পর। তাহলে যদি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, অন্তিম মাইনাস প্রাথমিক করি, কত হবে, কার চিহ্ন বড়, 100, তাহলে -20। ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাসে পাবো আমি রিঅ্যাক্টেন্টটা, তার জন্য আমরা কি লিখি, তার জন্য আমরা লিখি, যদি দিচ্ছি এবার, -dA/dt কে A⁴। আচ্ছা, কি বিক্রিয়া এটা, শূন্য কম বিক্রিয়া। শূন্য কম বিক্রিয়া মানে এর মাথায় কি হবে, শূন্য, তাই তো? কারণ কোনো বিক্রিয়কই অংশগ্রহণ করে। শূন্য কম মানে কি, বিক্রিয়কের গাঢ়ত্ব কত, মানে কম কত, 0, 1 নয়, 0। আচ্ছা, এবার যদি সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে -dA/A0। অ্যাকচুয়ালি A0 লেখার দরকার নেই, A0 মানে কোনো কিছুর মাথায় 0 মানে সেটা কত, 1। আচ্ছা, ডিটি, তাহলে ডিটিটা নিচে ছিল, বসে গেলে, নিচে মানে কি, ভাগে আছে, বসে গেলে গুণ, তাহলে -dA = K × dt। ঠিক আছে। আচ্ছা, আমি যদি দুপাশে ইন্টিগ্রেশন করি, ধরো ইন্টিগ্রেশন মানে, ধরো বিক্রিয়ার শুরুর সময় বললাম A0 ছিল, 10 মিনিট পর কত হচ্ছে, ধরো বললাম 10 মিনিট পর 60% সব পূর্ণ হয়ে গেছে, পড়ে আছে কত পার্সেন্ট, 40%। তাহলে ওই 40%টাকে আমি বললাম এটি। আচ্ছা, t = 0, আর t = ধরো 10 মিনিট পর যত মিনিট পর হচ্ছে ওটা বললাম 0। আচ্ছা, আমরা কি জানি, dx এর ইন্টিগ্রেশন কি হয়, x + c। যদি লিমিট না থাকতো, আর লিমিট দিয়ে দিয়েছে মানে, রেঞ্জ লিমিট দেওয়া মানে কি, শুধুমাত্র x হবে। আচ্ছা, তাহলে এখানে x এর জায়গায় কি লিখতে পারি, a মাইনাস ছিল A0 AT, কে টি থাকবে কেটে একই রকমভাবে। দেখো ডিটি, ডিএ যদি এ হয় তাহলে ডিটিরও কী হবে, টি। আচ্ছা, t = 0, t = t। এবার একবার এটা বসাতে হয়, একবার বিয়োগ দিয়ে এটা বসাতে হয়, তাহলে -AT - A0। এবার টি বসাবো, -দিয়ে 0 বসাবো, তাহলে এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, কে টি। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি এগুলো। তাহলে দেখো তো প্লাস আছে একটা, মানে দেখছি আমি গুটি লিখতে পারছি, একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি।
A0 মাইনাস AT সমান কে ইন্টু টি। আচ্ছা, ধরো বিক্রিয়াটা কি বলছে অর্ধায়ু, তাই তো? অর্ধায়ু বার করতে হবে। অর্ধায়ু মানে হাফ। হাফ যদি রিয়াকশানটা সম্পূর্ণ হতো, মানে ধরো 100 ছিল, যদি 50% হয়ে যেত তাহলে পড়ে থাকতো কত, মানে এটিটা তাহলে কত হতো, নিশ্চয়ই কত 100 মাইনাস 50 করতাম, মানে 100 ছিল আর হয়ে যাচ্ছে কত 50, মানে 50% হয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত, নিশ্চয়ই 50%। আচ্ছা 50% মানে 100 কত, 100 নিশ্চয়ই হাফ হয়ে যাচ্ছে, এটাকে যদি A0 বলি তাহলে 100 হাফ মানে A0 অর্ধেক হয়ে যাবে, তাই তো? হাফ বিক্রিয়া সম্পূর্ণ মানে A0 অর্ধেক। আর এই টিটা তখন কি হয়ে যাবে, টি হাফ। কেন টি হাফ হচ্ছে, মানে ধরো যতটা সময় লাগতো পুরোটা হতে তার থেকে অর্ধেক সময়, তাহলে টি হাফ লিখে দিচ্ছি। ওটা ধরো 10 মিনিটে সম্পন্ন হতো, সেটাকে আমি বলছি অর্ধেক। অর্ধেক মানে 5 মিনিটে তাহলে সম্পন্ন হতে কত সময় লাগবে, মানে হাফ দিয়ে ভাগ করলাম। ওটা বুঝতে পারলে এই ব্যাপারটা? তাহলে A0/2 হয়ে যাবে এটির জায়গায়, বুঝতে পারলে? A0/2। আচ্ছা, এবার টি এর জায়গায় তাহলে কি লিখবো, টি হাফ। আচ্ছা, এবার তোমরা লিখে দিবে যদি মানে অর্ধ সময়ের জন্য এটা লিখে দেবে, অর্ধায়ুর জন্য এটি সমান A0/2 বসিয়ে বাজারে লিখে দিল এটা। আচ্ছা, 2 আর 1 লসাগু হচ্ছে 2। এবার কোনাকুনি গুণ করলে কত হয়, 2A0 মাইনাস A0 কে টি হাফ। দেখো 2 মাইনাস 1, 2 থেকে 1 বিয়োগ করলে নিশ্চয়ই 1, তাহলে 2A0 থেকে A0 বিয়োগ মানে 2 থেকে 1 বিয়োগ, তাহলে ঠিক আছে A0/2। আচ্ছা, কে ইন্টু টি হাফ, বা যদি ঘুরে লিখি কে টি হাফ সমান A0/2 বা টি হাফ সমান A0 বাই এই এটা এপাশে গুণ আছে, এপাশে গেলে ভাগ 2 ইন্টু কে। বুঝতে পারলে? এবার কি বলছি দেখো তো, তাহলে নিশ্চয়ই টি হাফটা কার উপর নির্ভর করছে, প্রপোর্শনাল A0 উপর, কারণ আমরা কি জানি এটা হার ধ্রুবক কে, তাই তো? আর 2ও একটা ধ্রুবক মানে কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো তো পাল্টাবে নি। হ্যাঁ মানে 0 হ্যাঁ শূন্য ওরা রিয়াকশানের ক্ষেত্রে এগুলোকে তো পাল্টাবে নি, কনস্ট্যান্ট ভ্যালু, হার ধ্রুবক বলা হয়। তাহলে টি হাফ সমান A0 সঙ্গে মানে প্রারম্ভিক গারত্বের উপর নির্ভরশীল, তাহলে ওটাই বলে দেবো কি, শূন্য কম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গারত্বের উপর নির্ভরশীল। ঠিক আছে, চলো নেক্সটটা দেখি। আচ্ছা, এবার কি বলা আছে 5 দাগের বিয়েরই টেলিং অফ মার্কারি। তো টেলিং অফ মার্কারি মানে কি ব্যাপারটা, অ্যাকচুয়ালি মার্কারি মানে পারদ ওজনের সংস্পর্শে যখন আসে তখন মার্কিউরাস আমি কি বলছি, মার্কিউরাস অক্সাইডে জারিত হচ্ছে। কেন জারিত হচ্ছে, দেখবে এটা 1+ আর O2, তাই 0 থেকে যদি 1 হয় জারণ সংখ্যা বাড়ছে মানে কি জারিত হচ্ছে, আর অক্সিজেন মানে O3টা O2 হলে এবার গ্যাস বেরোচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে লিখবে এটা কি না, মার্কারি ওজনের সংস্পর্শে যখনই আসে তখন মার্কিউরাস অক্সাইডে জারিত হয়। আচ্ছা, এবং এর উজ্জ্বলতাও নষ্ট হয়, কাঁচের গায়ে আটকে যাওয়ায় গতিশীলতাও নষ্ট হয়ে যায়। আর এই যে মার্কিউরাস অক্সাইডটা তাহলে গতিশীলতা নষ্ট হয়ে যাচ্ছে, উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কি টেলিং অফ মার্কারি বলা হয়। ঠিক আছে, লিখতে পারলে। আচ্ছা, এবার দেখো SF6 এর অস্তিত্ব থাকলেও H6 এর অস্তিত্ব নেই। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাবছো লিখে দেবো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দিয়ে, কারণ আমরা জানি সালফার দুটো একই আছে, নিশ্চয়ই ফ্লুরিন আর হাইড্রোজেনের মধ্যে গন্ডগোল, তাহলে এই দুটো দিয়ে লিখলেই হয়ে যাবে। হ্যাঁ লিখতে পারো, সমস্যা নেই। কিন্তু তোমরা কি জানো যে ফ্লুরিন কি করে, ফ্লুরিন SF6কে সর্বোচ্চ জারণ সংখ্যা মানে ওই সালফারের কত হয়, ওর গ্রুপ অক্সিডেশন নাম্বার কত 6ই হয়।
16 নম্বর আছে মানে 6। আচ্ছা, সর্বোচ্চ জনসংখ্যাতেই জারিত করে দেয়, কারণ এসের তো ফাঁকা ডি অরবিটাল আর আছে, সে তোমরা জানো। কিন্তু হাইড্রোজেন পারে না, কারণ হাইড্রোজেন তো পারে না সর্বোচ্চ স্তরে জারিত করতে, কারণ হাইড্রোজেন তো একটা উইক মানে দুর্বল জারক দ্রব্য, কিন্তু ফ্লোরিন একটা তীব্র জারক দ্রব্য। ঠিক আছে, মানে জারিত করতে পারবে অ্যাকচুয়ালি, তাহলে নিজে কী হবে, বিজারিত হবে, তাই তো। যাই হোক, বুঝতে পারলে জারক দ্রব্য। এবার শনাক্ত করো নাইট্রোজেন ঘটিত একটি গ্যাস যা হাসির উদ্বেগ। আচ্ছা, লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড কি নাইট্রাস অক্সাইড। পরীক্ষার রেজাল্ট ভালো না হলে তোমার বাবা মাকে বলার আগে একটু নাইট্রাস অক্সাইড দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, না পড়াশোনা ঠিকঠাক করো, আমি 100% শিওর তোমরাও ঠিকঠাক রেজাল্ট পাবে। কাপড়ে আয়োডিনের দাগ হাইপোদবন দ্বারা তোলা যায়। আচ্ছা, অ্যাকচুয়ালি এরা বলতে চাইছে তুমি আয়োডিনের সাথে হাইপোদবনের বিক্রিয়া দেখা। হাইপোদবন মানে Na2S2O3, ঠিক আছে। এর সাথে যদি আয়োডিনের বিক্রিয়া হয় সোডিয়াম টেট্রাথায়োনেট মানে Na2S4O6। আচ্ছা, আর কি তৈরি হয়, আর NaI তৈরি হয়। তারা অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি বলছে যে আমাকে এই বিক্রিয়াটা দিয়ে দাও। তোমরা ব্যালেন্স করতে পারবে নিশ্চয়ই পারবে, আশা রাখছি। এখানে দুটো আছে, দুটো কটা হয়ে গেছে, এখানে 4টে, তাহলে এখানে 2 যদি দিয়ে দিই 4টে 6 হয়ে গেছে, 2 3 6 2 3 6, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটো, তাহলে এখানে 2 2 4, তাহলে এখানে দুটো, তাহলে 2 দিয়ে দাও। ব্যালেন্স কমপ্লিট তো, হ্যাঁ কমপ্লিট। আচ্ছা নাও, বুঝতে পারবে ব্যাপারটা। অ্যাকচুয়ালি এই রিয়েকশানটাই চাইছিল, দিয়ে দিলাম, তোমরা ব্যাখ্যা করে লিখতে পারবে। আচ্ছা, হাইপোদবন। যাই হোক, এবার অর্গানিক চলে এসছে। এবার কিন্তু আমরা মেকানিজম হালকা হালকা করে দেখবো, ঠিক আছে। কী বলা আছে, কিটোন, তাই তো, এটা তো কিটোন। অ্যাসিটোনে কী দিয়ে আছে না বেনজোইক অ্যাসিড, মানে অ্যাকচুয়ালি পার হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অ্যাকচুয়ালি মানে পার এই এরকম কেস, পার হাইড্রো C6H5, যেমন CF3CO, এটাও তো হতে পারতো। আর একটা ও আছে, এটা হচ্ছে ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা বেনজাইল পার অ্যাসিটিক অ্যাসিড বললেও তো হয়, কারণ পার কেন, দেখো OH একটা আছে তো, মানে ও বন্ড আছে, দেখো তো মাঝখানে ঢুকে গেছে। অ্যাসিটিক অ্যাসিড হলে কী হতো, CF শুধুমাত্র একটা ও থাকতো, কিন্তু এখানে আরেকটা ও ঢুকে গেছে, মানে তো পার। যেমন H2O2 কী হয়, H2O2 কী হয়, HOOO, মানে দেখো তো একটা করে পার অক্সি বন্ড আছে। যাই হোক, বুঝতে পারলে কেসটা। আমাদের অত কিছু পেপার নিয়ে দরকার নেই, আমাদের মেকানিজমটা হালকা করে জানলে খতম হয়ে যাবে, খতম। মেকানিজম কি, আচ্ছা, যখনই ওটা দেওয়া হবে তো ওখানে ও ঢুকে যাবে, ঠিক আছে। বায়ার ভিলিগারের ভাববে ও ঢুকে যাবে। আচ্ছা, ও কোথাও ঢুকবে, ধরো যদি এটা ইথাইল হতো, C2H5 দিয়ে দিই, C2H5 যদি দিয়ে দিই, মানে CH2CH3, তখন অ্যাসাইল গ্রুপের সাথে, ভালো করে বুঝো, অ্যাসাইল গ্রুপের সাথে সবসময় ছোট অ্যাসাইল গ্রুপ মানে এটা, অ্যাসাইল গ্রুপে সবসময় ছোটোটা থাকে, মানে তাহলে অ্যাসাইল গ্রুপ, তাহলে এইটা নিতে হবে, এটা নিলে বড় গ্রুপ হয়ে যাচ্ছে। অ্যাসাইল মানে এটা, আর ওটাকে অ্যাসাইল বলে। তো অ্যাসাইলের সাথে সবসময় ছোটো অ্যালকিল গ্রুপটা যায়, ঠিক আছে, তাহলে এটাই যাবে। আচ্ছা, মোটামুটি ভাববে। আর এই যে অ্যালকক্সি গ্রুপ, অ্যালকক্সি মানে ও আরও, এর সাথে সবসময় বড়োটা যায়, তাহলে নিশ্চয়ই বড়োটাই যাবে। কিন্তু এখানে তো কোনো কিছু পার্থক্য ছিল না, তাহলে শুধুমাত্র ওটা মাঝখানে ঢুকে গেল, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এ দেখো সেম রিয়াকশান দিয়েছে, তাহলে কেসটা কী হবে? এখানে ও দেবে না এখানে ও দিবে, এখানে ও দিবে না এখানে ও দিবে? তুমি বলছো স্যার নিশ্চয়ই বড়টা বড়টার সাথে মানে অ্যালকক্সি সবসময় ছোটোটা আসে, অ্যালকক্সি মানে ছোটোটা আসে, তাহলে নিশ্চয়ই বড়টার মাঝখানে আমি কী ঢুকিয়ে দেবো? অ্যাকচুয়ালি ভাবে বড় অ্যালকিল গ্রুপের মাঝখানে তুমি কী ঢুকিয়ে দেবে? ও ঢুকিয়ে দেবে, ঠিক আছে? মেকানিজমটা দেখানোর দরকার নেই, ঠিক আছে, লেন্দি হয়ে যাবে ভিডিও, মেকানিজম এটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে ও ঢুকিয়ে দিলে কী হয়ে যাবে? নাম দেওয়ার দরকার নেই, কারণ শুধুমাত্র গঠন সংকেত চাইছে। আচ্ছা, বুঝতে পারলে ব্যাপারটা? দুটোই বাহার ভিলিগার, একটাতে CF3C ট্রিপলো ও এইচ ছিল, আর একটাতে C6H5 ট্রিপলো এইচ ছিল, দুটোই তো একই কাজ করবে, সে ঠিক আছে। এবার এইটা হচ্ছে ক্লেইসেন মিড বিক্রিয়া, এটার মেকানিজমটা আমি দেখাই। আচ্ছা, আমরা কি জানি অ্যালডোল কন্ডেনসেশনটা কি জানি? অ্যালডোল কন্ডেনসেশনটা তখনই হয় মানে যদি আলফা হাইড্রোজেন যেটাতে আছে, তো এই দুটোর মধ্যে কোন দুটো না বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইড, এই দুটোর মধ্যে কোনটাতে আলফা হাইড্রোজেন আছে? আচ্ছা, যেই কার্বনটা দেখি ঠিক তার পাশের কার্বনে আমি যাই, দেখি এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে কি না। দেখো তো, এই কার্বনে গেলাম, এই কার্বন মানে এটা একটা দুটো তিনটে চারটে, তো আলফা হাইড্রোজেন নেই, অলরেডি কার্বনের হাত ভজে গেছে, তাহলে হাইড্রোজেন নেই। কিন্তু দেখি এখানে এর পাশে কার্বনে গেলাম, বাবা বললাম আছে 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 আছে, দেখতে পাচ্ছি তিনটে আছে, এটা কিন্তু নয়, কিন্তু এই কার্বনের সঙ্গে আছে, এটা অ্যালডিহাইডই। তাহলে কেসটা কি হয়? আমি দুটো এখানে লিখলাম, একটা নিচে লিখলাম, সেই তো তিনটেই হচ্ছে। কেন লিখলেন? আমি NaOH দিচ্ছি, NaOH মানে ওখানে OH মাইনার আছে। একটা মেকানিজম দেখিয়ে দিই, কী করলো এটা? অ্যাকচুয়ালি ভাবো এইটা মানে কি অক্সিজেন মাইনাস, এটা তাহলে প্লাস হবে, তো প্লাস যদি হয় এই যে বন্ডের যে ইলেকট্রনটাকে কে টেনে নেবে? C প্লাস, তাহলে এইটা এর মাথাও কি চলে আসবে প্লাস, তাই তো? তাহলে প্লাস চলে এলো, নিশ্চয়ই প্লাসকে কে ভালোবাসে? মাইনাস, তাহলে OH মাইনাস মানে কোনো একটা বেস ক্ষার অ্যালকালি কী করে নেয়? প্রোটনটাকে তুলে নিল। তোমরাও তো সেরকমই সুযোগ পেলেই তুলে নাও, তাই তো? সেরকমই কেস, তাহলে কি CH2 মাইনাস। আচ্ছা, তাহলে কোথায় অ্যাটাক করবে? এত কোনো নেই, তাহলে এইটা আমরা জানি মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাসে গিয়ে অ্যাটাক করলে কি হবে? দেখো তো কেসটা এরকম, O মাইনাস CH2 COH। আচ্ছা, এবার দেখো মিক্সচারের মধ্যে নিশ্চয়ই জলও ছিল, NaOH আছে মানে কি জলীয় আছে, তাহলে সেখান থেকে কী করে নেবে? একটা প্রোটন নিয়ে নিবে, হয়ে গেল OH। এবার তুমি যখনই ডেল আছে তো, হ্যাঁ যখনই ডেল দিচ্ছ, শুধুমাত্র ডেল H প্লাস ডেল অ্যাকচুয়ালি প্রোটোনেট করতে হয়, তবে তো এর লিভিং অ্যাপটিটিউড বাড়ে, নিয়ে নেয় দিয়ে প্রোটোনেট হয়ে যায়, কী হয়? প্রোটোনেট হয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস, তাই তো? এবার এখানের যে হাইড্রোজেনটা আছে যখনই তুমি ডেল দেবে এলিমিনেশন ঘটে যাবে অ্যাকচুয়ালি, তাহলে এখানে ডবল বন্ড পড়ে যাচ্ছে, পড়লে ডবল বন্ডটা পড়লে কী হয়ে যাবে? একটা দিইনি তো, হ্যাঁ এবার ঠিক আছে, CH ডাবল বন্ড CH সি, ও এটার নাম হচ্ছে সিনামালডিহাইড, সিনামালডিহাইড, ঠিক আছে? একটু মেকানিজম দেখালাম, এটা হচ্ছে ক্লেইসেন মিট বিক্রিয়া। এবার এটা, আচ্ছা এটা একটু মেকানিজম দেখা যাক। অ্যাকচুয়ালি এটা ক্যান্নিজারও, তাই তো? সেলফ অক্সিডেশন রিডাকশন হয়, তাই তো? ক্যান্নিজারের ক্ষেত্রে কী হয় না, একটা অ্যাসিড সল হয় আর একটা অ্যালকোহল তৈরি হয়, কিন্তু কী করে হয় দেখাচ্ছি আমি না, এটা মানে তো এরকম, NaOH মানে OH মাইনাস আছে, বেস আছে, তো কী করবে? তো এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস কাকে ভালোবাসে? প্লাসকে, তাহলে নিউক্লিওফাইল, তাহলে এখানে অ্যাটাক করা মানে এটা উঠে গেল,
আচ্ছা, ও মাইনাস এইচ ও এইচ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কাজটা কি, এপাশে রাখি ওটা, এপাশে থাকো ওটা। আচ্ছা, এবার কি হবে না, আচ্ছা ডবল বন্ডটা মানে ডবল বন্ড পড়লো, আর এই যে হাইড্রোজেনটা এখানে শিফটিং হয়ে যাবে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বন্ডটা উঠতে হবে। কী তৈরি হচ্ছে দেখো তো প্রোডাক্ট, তাহলে তাহলে সেই ডাবল বন্ড ও এইচ পালিয়ে গেছে, শুধুমাত্র কে আছে, ও এইচ আছে। আচ্ছা, এইচ এইচ ও মাইনাস, ক্লিয়ার। আচ্ছা, এবার র্যাপিড প্রোটন ট্রান্সফার হবে, মানে এখানে তো এইচ ছিল, এই এইচটা এখান থেকে এখানে চলে আসবে। তাহলে চলে আসলে কি হবে, লিখতে হবে র্যাপিড প্রোটন ট্রান্সফার করলে কি হবে, এই প্রোটনটা এখানে আসবে। তাহলে কি হচ্ছে, সি ও ও মাইনাস সি এইচ এইচ ও এইচ, ঠিক আছে। আচ্ছা, আর এনএ প্লাস তো এখানে ছিল, এনএ ওইচ মানে এনএ প্লাস ওইচ মাইনাস, তা এখানে গিয়ে যোগ হয়ে যাবে, বুঝতে পারলে। অ্যাকচুয়ালি তাহলে কী তৈরি হলো না, তৈরি হলো সি ডবল ও, দুটো ও, এনএ, এটা মাইনাস এটা প্লাস ছিল, আর কি সি এক দুই, দুটো এইচ ও এইচ, ক্লিয়ার, বুঝতে পারলে। তাহলে এই প্রোডাক্ট হচ্ছে রিয়াক্ট, আমি একটু মেকানিজম দেখালাম। আচ্ছা, নিশ্চয়ই তোমরা খুশি হয়ে গেলে। তারপর তারপর তারপরে রিয়াকশানটা কী আছে, হ্যাঁ এটা অক্সিরিন হয়, এখানেই করে দিচ্ছি। অক্সিরিন মানে একটা বন্ড তুলে দাও, তুলে দিয়ে একটা অক্সিজেন ঢুকিয়ে দাও, যদিও এটা হাইলি আনস্টেবল, স্থায়ী নয়, কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে, আমরা জানি অ্যাকচুয়ালি ইপক্সাইড রিং হয়, CF3CO3H বা C6H5 C মানে OH দিলেও একই কাজ হয়, অক্সিরিন হবে, যা দিচ্ছে তাই করতে হবে। আচ্ছা, এটার জন্য আমি একটু এখানে বলি, লিখতে পারি এটা এভাবে, হ্যাঁ লিখতে পারি, কারণ তিনটে আছে মানে দুটো আর একটা লিখতেই পারি। এই বিআর, আচ্ছা KOH দিয়ে আছে, ইথানলিও দিয়ে আছে, তাহলে নিশ্চয়ই এটা এলিমিনেশন ঘটে যাবে। এলিমিনেশন মানে এখানে ডাবল বন্ড পড়ে যাবে, ডাবল বন্ড পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ ডাবল বন্ড পড়লে কী হবে, CH2 ডাবল বন্ড CH COOH, ক্লিয়ার তো, কিছুই নেই, শুধু এখানের হাইড্রোজেনটা এখানে একটা বন্ড ফেলে দিল, ডাবল বন্ড, আর বিআরটা বেরিয়ে গেল। এটার নাম অ্যাক্রাইলিক অ্যাসিড, অ্যাসিড বা প্রোপিওনিক অ্যাসিড, কিন্তু এটা প্রোপিওনিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড ডাবল বন্ড ছিল। আচ্ছা, তারপরটা কী আছে, এটা তো আরও সোজা, আমার সাথে প্র্যাকটিস করো কিন্তু নাহলে ভুলে যাবে। এই রিয়াকশান আলাদা জিনিস, অর্গ্যানিকে সেই টোপার যে প্র্যাকটিস করে, ও এনে সিও চাপ আর ডেল দিলে কী হবে, সিওটা ও আর সিওটা মাঝখানে ঢুকে যাবে, মানে CH3 আর সিওর মাঝখানে ঢুকে গেলে কী হবে, CH3 CH2 ও সি মানে সিও আর ও এনে তো ছিল, এবার HCl দিলে কী হয়ে যাবে না, এনএটা এইচ হয়ে যাবে, তোমরা জানো ওখানে হাইড্রোলিসিস ঘটে যাচ্ছে, CH3 CH2 সি, এটা কি অ্যাসিডের নাম, 1 2 3, 3 মানে প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, এবার কি এটাতে কিছুই নেই, এখানে NH2টা অ্যামিনটা OH হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, CH3 CH3 কি CH2 NH2টা OH হয়ে যায়, কার প্রেজেন্স, ইন প্রেজেন্স অফ NaNO2 ডাইলুট HCl, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি NO2, এটা যদি এরকম দিয়ে থাকতো একই জিনিস লিখতে HNO2 লিখলেও এটাই তুমি লিখতে। নাম কি এটা, 1 2, ইথানল 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 ইথানল, বুঝতে পারলি। আচ্ছা, এরপর সেটার একটা ফার্স্ট মেকানিজম দেখিয়ে দিই, এগুলো মুছে দিচ্ছে এবারে। এটা কিন্তু যদি অ্যারোমেটিক রিংয়ে হতো,
এটা কিন্তু N2Cl হতো, তোমরা জানো নিশ্চয়ই। ছাড়ো, অত কিছু কনসেপ্ট নয়, একটু হালকা দেখিয়ে দিই। মেকানিজম মেচা যা দিও তোমরা পেরিয়ে যাবে। ওই যে লোন পেয়ার আছে, হ্যাঁ আছে, ক্রোমিয়াম, বাবা এই স্ট্রাকচার অ্যাটাক করলো, একটা খুলে গেল। আচ্ছা, তাহলে যে দেয় সে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হচ্ছে, প্লাস হলো ক্রোমিয়াম, এটা মাইনাস হলো। আচ্ছা, এখানে এইচ ছিল, এইটা দিয়ে কি করবে, এটা নিয়ে নিবে, তাহলে এই বন্ডটা এই দিয়ে দিল। আমার ফুলের বাগানটিয়ে পড়াশোনা করতে থাকো। আচ্ছা, গান করলাম, এবার প্রশ্ন হচ্ছে কি, সিআর ওর সাথে এইচ যুক্ত হয়ে যাচ্ছে, ওএইচ। আচ্ছা, এখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা এখানে পড়লো, বলে এটা উঠে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কী তৈরি হয়ে যাচ্ছে, ডাবল বন্ড ও। ঠিক আছে, এটা তৈরি হয়ে গেল। নেক্সট 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 আচ্ছা, এটা তো ক্লিমেনসন রিডাকশান, ক্লিমেনসন বিজারণ নেম রিয়াকশান। তাহলে সিও গ্রুপটার বিজারণ ঘটে, বিজারণ মানে দুটো এইচ ঢুকে যায়, মানে যদি ZnHG আর কনসেন্ট্রেটেড এই সেল, অ্যাকচুয়ালি এই সেল দিলেই হয়, সে কনসেন্ট্রেটেড হোক যাই হোক, আমাদের বই এখন কনসেন্ট্রেটেড আছে, ওটা নিয়ে কাজ চালাও। তাহলে CH2 একটা এইচ ছিল, মানে কি অ্যাকচুয়ালি CH3, বুঝতে পারলে? চলো নেক্সটটা দেখি। অ্যাসিডের বিজারণ ধর্ম কীভাবে করব না, ফর্মিক অ্যাসিড কি এটা তো ফর্মিক অ্যাসিড, ধরো এখানে টোলেন্স বিকারক, টোলেন্স। আচ্ছা, টোলেন্স বিকারকটা কী করে তৈরি করবো, কারক টোলেন্স কী করে তৈরি করতে হয় বিকারক না, একটা টেস্ট টিউবের মধ্যে AgNO3 নিয়ে ওর মধ্যে যদি তুমি প্রথমে NOH দবন দাও, তাহলে ধূসর বর্ণের Ag2O পাও, মানে অ্যাকচুয়ালি AgNO3 তার সঙ্গে NaOH কিন্তু 10%, 2 থেকে 3 ফোঁটা মারলেই দেখবে Ag2O ও এর ধূসর প্রেসিপিটেট পড়ে আর NaNO3 পাও। তাহলে Ag2O এর সাথে এরপরে যদি 4NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে কি হয়, AgNO3 হোল 2 প্লাস OH মাইনাস। এইটা অ্যাকচুয়ালি টোলেন্স বিকারক, যতক্ষণ না ধূসর বর্ণটা গুলে যায় ততক্ষণ দ্রবীভূত হতে থাকে, হয়ে গেলেই ওটা কী বলবো আমি, টোলেন্স বিকারক। তো টোলেন্স বিকারক যদি এতে দিই প্লাস টোলেন্স বিকারক, মানে আমি Ag2O দিয়েই লিখে চালাচ্ছি, ঠিক আছে। টোলেন্স বিকারক যদি দিই তাহলে কী হবে, Ag প্লাস CO2 প্লাস H2O, Ag এর বিজারণ ঘটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এই যে +1 ছিল 0 হয়ে যাচ্ছে, মানে বিজারণ ঘটছে। যদি কেউ ফেলিং দিত, ফেলিং মানে CuO, যদি ফেলিং দিত, ফেলিং CuO দিত, তাহলে কী হয়ে যেত, Cu2O হতো। আচ্ছা, Cu2 হতো প্লাস CO2 আর ওয়াটারই হতো, অ্যাকচুয়ালি Cu2O হতো, মানে Q প্লাস সে পরিণত হতো। আচ্ছা, হলো এটার কেস। এবার ফর্মিং অ্যাসিড, আবার সেই ফর্মিং অ্যাসিড নাও, তাহলে HCOOH, সেখান থেকে কী করতে হবে, অ্যাসিটিক অ্যাসিড ফার্স্ট লেখা, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গীত কি এটা, দেখো স্টেপ আপ না স্টেপ ডাউন, স্টেপ আপ করতে হচ্ছে মানে কার্বন বাড়াতে হচ্ছে। তো ফার্স্ট আমি কী করলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছি, দিলে কী হয়, CH3OH হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি এর বিজারণ ঘটে। এরকম তো কেস, মানে এই তো এখানে বলে দিচ্ছি, এই গ্রুপটা কী হয়ে যায়, CH2 হয়ে যায়, মানে ওয়ের জায়গায় কী হয়, দুটো হাইড্রোজেন ঢুকে, তাহলে দুটো হাইড্রোজেন এই একটা, 3টে হাইড্রোজেন,
আচ্ছা এটা হাইড্রাইড শিফটিং রিয়াকশান, ঠিক আছে। এবার রেড পি প্লাস I2 দিলে তাহলে ওএইচের জায়গায় আই ঢুকে যায়, তাই তো, CH3I। তারপর KCN আর অ্যালকোহল দিলে কি হয়, CH3CN। আচ্ছা CN, আয়ের জায়গায় CN ঢুকে যায়। ফের H2SO4 দিয়ে রিফ্লাক্স করলে, ভাবে H2SO4 দিয়ে দিলে তাহলে কী হয়ে যাবে, CNটা অ্যাসিড হয়ে যাবে, হয়ে গেল আমার অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা বুঝতে পারলে? এবার কি আছে, ইথাইল অ্যামিন থেকে মিথানেল। ইথাইল অ্যামিন মানে CH3 CH2, ইথাইল অ্যামিন মানে NaH2, সেখান থেকে তৈরি করতে হবে কি, মিথানেল, HCHO। এটা অ্যাকচুয়ালি ফর্ম্যালডিহাইড যেটা, ওইটাই হচ্ছে মিথানেল, কারণ একটাই কার্বন আর ওই আছে মিথানেল। আচ্ছা করতে হবে কী করে, না আমরা কি জানি একটু আগে শিখলাম, NaNO2 প্লাস ডাইলিউট HCl মানলে কি হয়ে যায়, বা অথবা দিতে পারো HNO2 দিলে কি হয়, NH2টা OH হয়ে যায়। তারপর এবার কি, নাম যদি গাঢ় H2SO4 দিই তাহলে কি হবে, অ্যালকিন হয়ে যায় একটা, CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা অ্যালকিনের মধ্যে এবার আমি কি করব, সাপোজ ওজোন দেবো, O3 দিলে, এটা তোমরা বুঝতে পারলে তো, মেকানিজম হালকা করে বলে দিই, মেকানিজম, এই এইচ আর এই ওইচটা উঠে যাচ্ছে, এই ডবল ওয়ানটা পড়ে যাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা এবার এই তো, তাহলে এইখানে এটা পড়লো, এটা এখানে, এটা এখানে, ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, CH2 এঁকে দাও, ক্লিয়ার? আচ্ছা এবার এই বন্ডটা এখানে পড়বে, এইটা এখানে উঠলো, তাহলে কি হচ্ছে কেসটা, CH2 ডবল বন্ড O, মানে আচ্ছা পড়ছে কেসটা ঠিক এরকম, হাইড্রোজেন 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 করলাম, ডবল বন্ড পড়লো, তো এই বন্ডটা ব্রেক হচ্ছে, মানে এখানে 1 2 3 4 ঠিকই আছে। আর প্লাস CH2O মাইনাস। আচ্ছা তাহলে দেখো এবার এটার একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, রিঅ্যারেঞ্জমেন্ট মানে শুধু জাস্ট ঘুরি দাও তো দেখি, এই তো ঠিকই ছিল, অসুবিধা নেই, এইভাবে করে দিতে পারতে। তো কী করবে, এটা রিঅ্যারেঞ্জমেন্ট করেই নাও, রিঅ্যারেঞ্জমেন্ট এভাবে করে দিলাম, এটা এখানে অ্যাটাক করলো, এই এখানে করলো, মানে তৈরি হচ্ছে এটা কি, এই টাইপের CHO এই মাথায় একটা উঠে গেল, কারণ এই যে ওটা এখানে হয়ে গেল। এবার ব্রেক ঘুরবে কখন, যখন আমি জিঙ্ক আর ওয়াটার দিয়ে দেবো, দিলে কি হয়ে যাবে দেখো তো, এখানে OH আর একটা সেদিকে OH, তাহলে আমার ফর্ম্যালডিহাইড তৈরি হলো, বুঝতে পারলে? কিন্তু এরপরেই করে দেবে একদম ডাইরেক্ট, তোমরা অত কিছু মেকানিজম দেখানোর দরকার নেই, এই তো পেলাম, এরপরেই মেকানিজমটা জাস্ট দেখালাম, তোমরা শিখতে পারবে বলে। এখানে জিঙ্ক আর H2 যখন দিবে, এটাকে ভাঙবে, ভেঙে একটা ও দিলে, এবার একটা ও দিলে, কাজ মিটে গেল, ক্লিয়ার? চলো নেক্সটটা দেখি। এটা এটা করবে কী করে দেখো তো, এটাকে ফার্স্ট সাজিয়ে নাও, সাজাবে কী করে,
তুমি বলছো সব স্যারই তো করে স্যার, দেখে আবার এটাই শেখাচ্ছেন, কিছু তো বুঝতে পারিনি, কি রিয়াকশান। দেখো এখানে ও আর দুটো এইচ বেরিয়ে যাবে, ও আর দুটো এইচ মানে তাহলে পড়ে থাকবে কি সি এইচ, তাই তো? কেসটা এরকম হবে। আচ্ছা কেসটা কীরকম হবে, সি এইচ আছে, এখানে ডবল বন্ড হয়ে গেল। আচ্ছা তাহলে CH3 CH ডবল বন্ড ছিল সি, একই রকমভাবে হতে থাকছে। আবার এখানেও সেম কেস, সি, এখানে একটা CH3, এই হচ্ছে কেস। এটার নাম মেসিটিলিন, মেসিটিলিন, বাংলায় লেখো মেসিটিলিন। ক্লিয়ার? আচ্ছা মিটে গেছে কেস। এবার প্রশ্ন হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় বারবার পরে, এটা কি বলছে, শুষ্ক অ্যামোনিয়ার সহিত ফর্মালডিহাইডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির নাম ও গঠন সংকেত লেখো। ফর্মালডিহাইড মানে অ্যালডিহাইড গ্রুপ আছে একটা কার্বন বিশিষ্ট, এর সাথে যদি আমি অ্যামোনিয়া, শুষ্ক অ্যামোনিয়ার বিক্রিয়া করাই 6, এটা 4 পাবো, CH2 6N4। অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা N N N মাঝখানে একটা N, ঠিক আছে। কটা কার্বন, 1 2 3 4 5 6, বাঁকগুলো কার্বন, 6টা কার্বন, C6। আচ্ছা দুটো করে হাইড্রোজেন থাকে, এখানে কার্বনগুলো তো মানে কটা করে হাইড্রোজেন আছে, দুটো করে, তাহলে দুটো করে কটা আছে, 1 2 3 4, 6টা, 1 2 3 4 5 6, তাহলে 6 দিয়ে 12টা হাইড্রোজেন, আর কটা নাইট্রোজেন, 1 2 3 4। N4 হচ্ছে এর নাম ইউরোট্রপিন। কী কাজে লাগে, বহুমূত্র রোগের চিকিৎসাতেও লাগে। ঠিক আছে বলে দিলাম, ঠিক আছে বাই। করতে থাকো, আমি পরের স্কুলটাতে আসছি, পরের স্কুলটা নিয়ে আসছি।